প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টেলিভিশন ইউএসএ নিয়মিত আয়োজন বলার কথা বলবো অনুষ্ঠানে। দর্শক বলার কথা বলবো অনুষ্ঠানে আজ আমরা বিষয়টি নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে সাম্প্রতিক বাংলাদেশ রাজনীতিতে একটি ঘটনা ঘটেছে। ছাত্র গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে এবং তিনি দেশ ছেড়ে চলে গেছেন এবং এই পরিস্থিতি এখন বিরাজ করছে যে তারপর নানা প্রশ্ন আসছে যে ক্ষমতায় কারা আসবে, কিভাবে সামনের দিনে রাজনীতি যাবে এবং আসলে এই যে গণঅভ্যুত্থান এর যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা সেটি কতটা পূরণ হবে এবং সামনের দিনগুলো বাংলাদেশের জন্য কেমন হবে, ইত্যাদি নানা প্রসঙ্গ নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকে শিরোনাম রেখেছি ছাত্র গণঅভ্যুত্থান, শেখ হাসিনার পতন ও তারপর। এবং দর্শক এই বিষয়ে আজকে আলোকপাত করবার জন্য আমাদের আমন্ত্রণে দুজন অতিথি উপস্থিত থাকবেন। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব সেলিম ওমর খান, সিনিয়র সাংবাদিক, এবং আমরা প্রত্যাশা করছি যে আলোচনার ফাঁকে জনাব মুফাজ্জল করিম, সাবেক সচিব ও রাষ্ট্রদূত, তিনি যুক্ত হবেন। দর্শক আজকের প্রসঙ্গ নিয়ে আপনারাও আলোচনার সাথে থাকুন এবং আপনাদের মতামত জানান মন্তব্য ঘরে, এবং অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে আপনাদের অনুরোধ করব অনুষ্ঠানটি শেয়ার করবার জন্য অধিক সংখ্যক আমাদের শ্রোতারা এবং দর্শকরা দেখতে পারেন। জনাব সেলিম ওমর খান, আপনাকে স্বাগত জানাই শুরুতে। ধন্যবাদ আপনাকে। জি, আমরা দেখলাম যে একটি অভূতপূর্ব ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, যে ছাত্র গণঅভ্যুত্থানে গতকাল বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গদি ছাড়তে বাধ্য হলেন এবং তিনি দেশ ছেড়েছেন। আমরা দেখলাম যে এই ছাত্র গণঅভ্যুত্থানকে একটি বড় বিজয় বলে চিহ্নিত করা হচ্ছে এবং এই আন্দোলনের সূচনা একটি কোটার অধিকারকে কেন্দ্র করে ছাত্রদের, কিন্তু আমরা দেখলাম যে সেই আন্দোলন 1 মাসের বেশি সময়ের মধ্যে সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হলো। এক দফার যে কোটার দাবি, সেখান থেকে নানা দাবি যুক্ত শেষে চূড়ান্ত এক দফা বাস্তবায়ন হলো। আমরা গতকাল ঢাকা রাস্তায় দেখেছি যে জনস্রোত এই আন্দোলনের সফলতার প্রেক্ষিতে অনেকেই ঢাকাবাসী এবং সারা দেশের বিভিন্ন জায়গায় এটিকে উদযাপন করেছেন, তারা আনন্দ মিছিল করেছেন। এখন নানা রকম প্রশ্ন আসছে যে যারা আন্দোলনকারী মূলত ছাত্ররা, যে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ, তারা তাদের যে দাবি বা এক ধরনের চাহিদার কথা বলেছে যে তারা দেশটাকে রূপান্তর ঘটাতে চায়, পাল্টে দিতে চায়, কারণ দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম হয়েছিল এবং তারা কেবলমাত্র এক শাসককে বিদায় করেছে সেটি নয়, এই পুরো ফ্যাসিবাদী রাষ্ট্রীয় ব্যবস্থাটাকে তারা পরিবর্তন করতে চায়। আমরা দেখছি এই মুহূর্তে নানা রকম প্রচেষ্টা চলছে। বর্তমানে সরকারের সেভাবে কোনো সরকার নেই, সেনাবাহিনী দায়িত্ব গ্রহণ করেছেন এবং আমরা দেখছি রাষ্ট্রপতি নানা রকম সিদ্ধান্ত নিচ্ছেন। প্রচলিত সংসদ যেটি ছিল সেটিকে ভেঙে দেওয়া হয়েছে। বিভিন্ন বন্দী রাজনৈতিক নেতা বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন নেতাদের মুক্তি দেওয়া হচ্ছে। আন্দোলনে যারা গ্রেপ্তার হয়েছিল তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে। অন্যদিকে এই মুহূর্তে আমরা দেখছি যে গতকাল থেকে শেখ হাসিনা চলে যাওয়ার পর সারা দেশব্যাপী এক ধরনের, বিশেষ করে সন্ধ্যা বা বিকেল থেকে এক ধরনের নাশকতা আমরা দেখছি যে সারা দেশে নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে। আমাদের কোথাও কোথাও অনেক জায়গায় সংখ্যালঘুদের উপর আক্রমণ চালানো হচ্ছে, বিপরীত মত যা পথ আছে তাদের উপর আক্রমণ চালানো হচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগের যারা ক্ষমতাসীন ছিলেন তাদের পরিচয়ে যারা নেতা নেত্রী আছেন বিভিন্ন জায়গায় নানা রকম আমরা ঘটনা দেখেছি। সব ঘটনা যে গণমাধ্যমে প্রচার পাচ্ছে তাও নয়, কিন্তু একটি জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে দেশটি আগের মতো থাকবে না, একটা নতুন দেশ আমরা পাবো, নতুন বাংলাদেশ গড়তে চাই, গণতন্ত্রের মুক্তি হয়েছে, স্বৈরাচার নিপাত গিয়েছে, এই ধরনের একটা প্রত্যয় ব্যক্ত করা হচ্ছে। সার্বিক পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত হচ্ছে যে এই আন্দোলনের যে এক দফা আন্দোলন এর মধ্য দিয়ে বর্তমান পরিস্থিতি, বর্তমানে যে বিশেষ করে যে আন্দোলনের লক্ষ্যটি বলা হয়েছে ছাত্র সমাজের পক্ষ থেকে, সেটি ছাত্র সমাজ সেটি কতটা কায়েম করতে পারবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে আজম খান, আপনাকে আমাকে সংযুক্ত করবার জন্য। আপনি অত্যন্ত একটা বিশাল এপিক স্টাইলে, গ্র্যান্ড স্টাইলে একটা ভূমিকা প্রদান করতে দেওয়ার চেষ্টা করেছেন। তবে দেখুন, আমি রাজনীতি করি না। আমি নিশ্চয়ই আপনি জানেন যে আমি একজন বামপন্থী রাজনীতিবিদ ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং সেই ধারণাকে বিশ্বাস করি এবং সমাজটিকে বিশ্লেষণ করি আমি মার্ক্সবাদী ধারায়, যেটি সঠিক এবং বিজ্ঞানসম্মত। এবং আপনি যেগুলো বললেন যে একটি ভিন্ন ছাত্ররা একটি ভিন্ন ধারায় বাংলাদেশটাকে প্রতিষ্ঠা করতে চায়, একটি ভিন্ন এক্সপ্লয়টেশন ফ্রি সোসাইটি সৃষ্টি করতে চায়, বৈষম্যহীন, এটা একটি ইউটোপিয়ান কনসেপ্ট।
ইটস এ বোগাস কনসেপ্ট সিম্পলি। এবং আপনি জানেন যে এর পেছনে কিন্তু কিছু না কিছু কোনো লোক আছে যারা ছাত্রদের, আমি তাদের কথাবার্তা শুনেছি, তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন, তবে তাদের গভীরতা সম্পর্কে আমার সংশয় আছে যে তারা এইটি করতে চায়, ওইটি করতে চায়। দেখুন, রাষ্ট্র এবং সমাজ অত্যন্ত জটিলতম বিষয়, বিজ্ঞান। এরপরে গভীরতর জ্ঞান না থাকলে এগুলোকে এক্সপ্লেনেশন করা খুবই জটিল এবং কঠিন ব্যাপার। আপনি বলেছেন পরিবর্তন করতে চায়, তাদের রূপরেখা থেকে তারা প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইউনূসকে দিয়ে রাষ্ট্র পরিবর্তন করতে চায়। অন্যটি হচ্ছে যে দেখুন, তারা যে বৈষম্যবিরোধী আন্দোলনটা করেছে, রাষ্ট্রের যে আমাদের স্ট্রাকচার, আমাদের রাষ্ট্রের স্ট্রাকচার, আমাদের রাষ্ট্রের কাঠামো, আমাদের যে আমলাতান্ত্রিক ধারা, আমাদের যে প্রতিবাদী লুটেরা প্রতিবাদীর যে ধারাটা, এটি কি ছাত্র পরিবর্তন করতে পারবে? এর কি থিওরিটিক্যাল কোনো আসপেক্ট তাদের কাছে আছে? কোনোভাবেই নয়। ইটস এ ড্রিম মেয়ারলি, ইউটোপিয়ান কনসেপ্ট সিম্পলি। আপনি লক্ষ্য করেন যে যখন তারা ছাত্র বৈষম্যবিরোধী আন্দোলনটা করেছে, তাদেরকে কোটার বিষয় ছিল। কোটা তৈরি তো একটা বিতর্কিত বিষয়, এবং যেখানে বাংলাদেশে আপনি জানেন যে কোটাটা তারা চেয়েছে মেধাভিত্তিতে 95%। রাষ্ট্র তো একটি নানা রকম সেগমেন্টের মানুষ এখানে থাকে। এখানে নারী থাকে, ইন্ডিজিনাস পিপুল থাকে, এখানে পশ্চাৎপদ অনগ্রসর অঞ্চল থাকে। সেই বিষয়টি কিন্তু তারা এক্সপ্লেনেশন দিতে ব্যর্থ হয়েছে। সেই বিষয়টাকে দেয়নি। They created a very fabricated emotion among the students and their guardians, এবং তারা মোটিভেট করতে পেরেছে একটি একটা একটা সস্তা জনপ্রিয় একটা ইমোশন সৃষ্টি করতে পেরেছে বিষয়টা। আপনি জানেন যে নারী কোটা নাই, তারা নারী কোটা বিষয়টা কখনই বলেনি। আপনি জানেন যে বাংলাদেশের নারীরা কিন্তু, সারা পৃথিবীর নারীরা কিন্তু একটা পশ্চাৎপদ একটা জাতি নারী, তাই না? তাদেরকে নানাভাবে একটা প্রণোদনার ভিতর দিয়ে তাদেরকে নিয়ে আসা হয় সামনে, সমাজের একটি অগ্রসর অংশের সঙ্গে সম্পৃক্ত করা হয়। কিন্তু এখানে যদি নারীকে সুযোগ সুবিধা না দেওয়া হয়, তাহলে কিভাবে তারা সম্পৃক্ত হবে জনপ্রশাসনের সঙ্গে, অর্থাৎ উন্নয়নের সঙ্গে, সমাজের সঙ্গে কিভাবে সম্পৃক্ত হবে? সেই জায়গাটা কিন্তু নেই, তার এক্সপ্রেশন নাই। আমি এই ব্যাপারে কথা বলতে চাই। না, সেলিম আমি ভাই, যার কিন্তু আমরা তো দেখেছি সেই আন্দোলনে কি অনেক সংখ্যক নারীরা কিন্তু অংশগ্রহণ করেছে। তারাও হ্যাঁ, তো বলছিল যে আমি আমরা বলেছি আমরা কোটা ইটস চাই না, আমরা ইটস এ আমাদের ইটস যোগ্যতার ইটস ভিত্তিতে, মেধার ভিত্তিতে আমরা নিয়োগ ইটস চাই। এ তো সেটি তো ইটস অমূলক ইটস নয়। ইটস মেয়ারলি এ ফ্যান্টাসি, ইমোশন, নাথিং এলস। আপনি জানেন যে নারী পশ্চাৎপদ সারা পৃথিবীতেই। 1920 সালে নারীর ভোটাধিকার ক্ষমতা এসেছে আমেরিকাতে, আপনি জানেন। সুইডেনে নারী কোটা আছে। আপনি নারীর যে নারীর শক্তি হচ্ছে তার সমাজ, পুরুষ এবং সূক্ষ্ম সংস্কার, এর ভিতর দিয়ে নারী বেরিয়ে আসতে পারছে না। সুতরাং সেক্ষেত্রে নারীকে যদি আপনি আপনি যদি সহযোগিতা না করেন, তাহলে নারী কিভাবে আসবে? আপনি জানেন যে আপনার কোভিড পরবর্তী পর্যায়ে নারীর ড্রপ আউট এডুকেশন অনেক ফল করেছে, তাদের বিয়ে হয়ে যাচ্ছে, নানা রকম প্রবলেম আছে। আপনি পরিসংখ্যান করে দেখবেন। সুতরাং সে নারীকে যদি এটা এগিয়ে নিয়ে নেওয়া যাওয়া যায়, অর্থাৎ তাদেরকে ছাড় দেওয়া নেওয়া যায়, তাহলে নারী পরিস্থিতি কিভাবে হবে? যারা বলেছে তারা প্রিভিলেজ গ্রুপ। আপনি জানেন যে নগরের যে 1-2% নারী বাস করে, আর 98% নারী বাস করে অর্থাৎ মফস্বল এবং গ্রাম পর্যায়ে। তাদেরকে কিভাবে আপনি নিয়ে আসবেন? আপনি পরিসংখ্যানগুলো দেখেন, যেটা অনেক পিছনে পড়ে আছে। সুতরাং এটি হচ্ছে স্লোগান, এবং একটি একটি ইমোশনাল স্লোগান দিয়ে গার্ডিয়ান এবং মানুষকে তারা ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছে। এর ভিতরে রাজনৈতিক উদ্দেশ্য আছে, না, কিন্তু কমপ্লিটলি তারা, একটি পলিটিক্যাল। আমরা সেটি আসবো যে রাজনৈতিক উদ্দেশ্যের কথা আপনি বলছেন। আমরা দেখেছি যে তখন সরকারের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছিল শেষের দিকে না, যে এটি সরকার রাজনৈতিক এখানে উদ্দেশ্য আছে। শোনেন, এখানে হ্যাঁ, সরকার সেলিম ভাই, কিন্তু আমরা কোনোভাবে একটু একটু আসতে চাই, মানে আপনি যেহেতু কোটার প্রসঙ্গটি তুললেনই আলোচনায়, তো সেখানে 56% কোটা হচ্ছে যেটি হচ্ছে কোটার ভিত্তিতে চাকরি পাচ্ছে সেখানে। কিন্তু মেধাবীরা, তারা যারা লেখাপড়া করছে, বড় একটি বেকারত্বের এটা জীবন অবসানে তারা চায়, তারা লেখাপড়ার সাথে চাকরি চায়। তারা মনে করছিল যে এই যে 30% মুক্তিযোদ্ধাদের কোটা রাখা হয়েছে সেটা অযৌক্তিক, এবং সেই জায়গা থেকেই কিন্তু আসলে প্রথমে যুক্তিগুলো বা আন্দোলনের কথাগুলো আমরা শুনতে পাচ্ছিলাম। এটা 18 সালেও বা তার না, আগে থেকে আপনি আমরা শুনেছি। তো আপনি এই ঠিকই বলেছেন যে মুক্তিযুদ্ধ করে 30%, এটিকে একটি রিডিউস করে নিয়ে আসা যেত না, নিশ্চয়ই এটা তো সংস্কার হওয়ার প্রয়োজন আছে, এবং এটিকে একটি যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে হবে। যৌক্তিক দ্বারা নাই, এবং 30%, আপনি জানেন যে রেটোরিক্স, 30% মুক্তিযোদ্ধা এই রেটোরিক্সকে তারা ব্যবহার করেছে
অর্থাৎ মুক্তিযুদ্ধ 30% কোটা থাকার কথা না, এবং আপনি নাইও এই পরিমাণ মুক্তিযোদ্ধা, সুতরাং এটি থাকবার কথা না। সুতরাং এই রেটরিক্সটা সরকার যেমন ব্যর্থ হয়েছে এটিকে ব্যাখ্যা করতে, পাবলিক ওপিনিয়ন ক্রিয়েট করতে, জনগণকে বোঝাতে, নারীদের বোঝাতে, তেমনি ভাবে তাই বৃদ্ধ পক্ষ যারা আন্দোলন করেছে তারা এর অ্যাডভান্টেজ নিয়েছে, এবং যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত তারা এই ব্যাপারে ক্লিয়ার আছে কিনা ব্যাপারে আমার অর্থাৎ সংখ্যায় আছে। এখন দেখতে পাচ্ছি যে আমরা তাদের ভিন্ন এজেন্ডা, তারা রাষ্ট্রের সংস্কার করতে চায়। তাদের রূপরেখাটা কি, কিভাবে একটি বুর্জুয়া লুটেরা অর্থনীতির যে দেশ, যেটি বাংলাদেশ বা থার্ড ওয়ার্ল্ড, সেখানে লুটিয়া অর্থনীতির ভেতর দিয়ে আপনি রাষ্ট্রকে সংস্কার করবেন, হুইচ ওয়ে, তাদের রূপরেখাটা কি? দেখুন, আসির নজরুল ভাই কিন্তু আমার কলিগ ছিলেন বিচিত্রায়, আমরা একসঙ্গে চাকরি করেছি এবং আমরা একসঙ্গে থেকেছিও একটি বাসা ভাড়া করা 2,500 টাকাতে ভাড়া করা। আমি তার ডেপথ সম্পর্কে জানি, তার সম্পর্ক সম্পর্কে জানি, এবং আমার অত্যন্ত প্রিয় পাজামিকে দেখি। এর পেছনে যে থিওরিটিক্যাল আসপেক্টটা, এটা কিন্তু না, একটু ইমোশন কাজ করেছে। আর দ্বিতীয়ত যে তারা কেন সফল হয়েছে, যে সরকার ছিল স্বৈরতান্ত্রিক, ছিল সরকার, সরকার ছিল এক্সপ্লয়েটেড করেছে মানুষকে, সরকার ছিল একটি নিবর্তনমূলক একটি ব্যবস্থার ভিতরে ছিল। তারা একটি, আপনি জানেন যে তারা একটি পরিবারতান্ত্রিক ব্যবস্থার ভিতরে তারা ছিল, যার ফলে সমাজে একজন অসন্তোষের সৃষ্টি হয়েছিল। সকলে সমাজে একজন অসন্তোষ ছিল, সমাজে এক ধরনের ক্ষোভ ছিল, প্রচন্ড ক্ষোভ ছিল নানা রকম। আপনি জানেন যে আমি আপনাকে আগে বলেছিলাম যে সমাজে একটি বিপ্লব হওয়ার জন্য যে অবজেক্টিভ কন্ডিশন যে প্রিভেল করছে, যেমন জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, সেই মানুষগুলা, অর্থাৎ সেখানে দুর্নীতি, সীমাহীন দুর্নীতি, নেপোটিজম এখানে ছিল, সন্দেহ কোনো সুযোগ নাই। এখানে ডিক্টেটরের একটা অ্যাটিটিউড এখানে ছিল, সন্দেহ নাই। সুতরাং কোটার জন্যই যে আন্দোলনটা ইনফ্লেমড হয়েছিল সঠিক না, অর্থাৎ এর সঙ্গে অনেক নানা ধরনের অবজেক্টিভ কন্ডিশন গুলো ছিল, এবং ছাত্ররা এখানে সাবজেক্টিভ কন্ডিশনে কাজ করেছে, ইনফ্লেম করেছে, যার ফলে সোসাইটিতে বারুদ হয়েছে। আচ্ছা, সোসাইটির এখানে বঞ্চনা ছিল, সোসাইটিতে এখানে অবিচার ছিল, এখানে দখল ছিল, এখানে চাঁদাবাজি ছিল, এখানে নানা রকম বৈষম্যের বিষয় এখানে ছিল, যার ফলে সোসাইটির সেই বিষয়গুলো পুঞ্জীবিত ক্ষোভ কিন্তু আপনি দেখেছেন যে গতকাল বা পরশু অর্থাৎ এক্সপ্লয়েটেড হয়েছে, অর্থাৎ বিশাল এক্সপ্লয়শন হয়েছে। এটি কিন্তু সেই বিষয়। কিন্তু ছাত্ররা প্রফেসর ডাক্তার ইউনূসকে এনে একটি সমাজের না, সাম্যতা সেটি বিরাজ করবে। সেলিম ভাই, সেটি ডাক্তার ইউনূসকে আনছে বা কে আসছে সেটা আমরা একটু পরে যাই আলোচনা হোক, করবো। তাদের কিন্তু আপনি প্রস্তাবনা যেটি যেটা বলছেন, দেখতে আপনি পাই। নিজেও এক ধরনের ব্যাখ্যা করলেন যে এই আন্দোলন কোটা দিয়ে শুরু হলেও সেটি আসলে জনরোষ বা জনগণের মধ্যে যে পঞ্জীভূত ক্ষোভ তার একটা প্রকাশ করেছে, এবং তার একটা একদম সুযোগ পেয়েছে। তো এটি তো আসলে তাহলে অনিবার্য একটা ব্যাপার ছিল কিনা, যে আসলে আপনি যে নিজেই বলছেন যে অনিবার্য, এবং এই সোসাইটির যে এতগুলো বিক্ষোভ, সংকট নিয়ে। শোনেন, ছাত্ররা যে কাজটি করেছে, যে সাবজেক্টিভ অবজেক্টিভ কন্ডিশন গুলো সোসাইটি প্রিভেল করেছে, এখানে অন্যায় ছিল, এখানে অত্যাচার ছিল, এখানে বঞ্চনা ছিল, এখানে বিচারহীনতা ছিল, এখানে পরিবারতন্ত্র ছিল, এখানে স্বেচ্ছাচারিতা ছিল, এখানে স্বৈরতন্ত্র ছিল, এই বিষয়গুলো, এই আসপেক্ট গুলো এখানে ছিল। যেমন ছাত্ররা এখানে কোটার নাম করে যে কাজটা করেছে, তারা সাবজেক্টিভ কন্ডিশন হিসেবে এখানে কাজ করেছে, ইনফ্লেম করেছে, আর ম্যাসকালিক ভারত জ্বালিয়ে দিয়েছে। যেমন সমাজের যে পুঞ্জীবিত ক্ষোভ, তার জি। বহিঃপ্রকাশ ঘটেছে না, গতকাল। কিন্তু এই যে পঞ্জীবিত ক্ষোভ তো নতুন নয়। আমরা দেখেছি যে প্রায় 16 বছর শাসন না, করছে আমি আওয়ামী আমি লীগ আমি সরকার। আপনাকে আমি বলি। এটা বলি, তো জি, এখানে বড় যে রাজনৈতিক দল বিএনপি বা সরকার বিরোধী যে দলগুলো ক্রিয়াশীল ছিল, তারাও তো নানাভাবে আন্দোলনের চেষ্টা করেছে, তো তারা তো সফল হতে পারলো না। তাহলে পঞ্জীভূত ক্ষোভ ছাত্ররা সেটিকে ব্যবহার করতে পারলো, অথবা তারা সেটাকে তার আন্দোলনের কাজে লাগাতে পারলো। রাজনৈতিক নেতৃত্ব কেন ব্যর্থ হলো সেটিও একটু জানতে হ্যাঁ, চাই আপনার। চমৎকারের কথা বলেছেন আপনি, চমৎকারের কথা বলেছেন। যে দেখুন, যে বিএনপি কিন্তু আন্দোলনগুলো করেছে, কিন্তু সফল হতে পারে নাই। এখানে ছাত্রদের, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। ছাত্ররা কিন্তু ন্যাশনাল পলিটিক্স এর ভ্যানগার্ড হিসেবে সবসময় কাজ করেছে। ছাত্রদের উপরে কিন্তু সারা জাতির একটি সবসময় কিন্তু নির্ভরশীলতা ছিল, যার ফলে আপনি জানেন 52, 62, 64, 69, 71-এর যে অভ্যুত্থানগুলো মুক্তিযুদ্ধ সংগঠনের বিশ্বাস করে ছাত্রদের, এটি একটা কমন ফেনোমেনা, ছাত্রদের একটি আইডিয়াস গুলা, তাই না, একটি বিষয়গুলা। যার ফলে আপনি যখন বিএনপি আন্দোলন করেছে, বিএনপিকে মানে বিশ্বাস আমলে নেয়নি, কারণ বিএনপি বিভিন্ন টার্মে তারা ক্ষমতায় ছিল, তাদের যে রেজিম গুলো খুব সুখকর ছিল না, এটা মানুষের অভিজ্ঞতা আছে। কিন্তু মানুষ বিশ্বাস করেছে যে ছাত্ররা হয়তো আমাদের মুক্তি দিতে পারবে, সুতরাং এইখানেই তারা, সাধারণ মানুষগুলা আপনার এখানে রেসপন্স করেছে, যার ফলে তারা সফল হয়েছে এ ধরনের একটি গণঅভ্যুত্থান
সংগঠিত করবার জন্য। এখানে আপনি জানেন যে এখানে বামপন্থার লোকজন আছে, নানা রকম লোকজন আছে। কিন্তু আমি আজকে কিছু কিছু ইন্টারভিউ দেখে ছাত্ররা বলেছে যে আমরা একটা বড় আমূল পরিবর্তন করে যাই, কিন্তু না, এই তারা বলছে যে এক্সিস্টিং আমরা এক ফেসিবাদী সরকারকে হটিয়ে না, অন্য ব্যাপার হচ্ছে একটা কি ফেসিবাদী সরকারকে ফেসিবাদ প্রতিষ্ঠা করতে আর চায় না। একটা ফেসিবাদ তারা আমি জি বলুন। জি, তারা বলছে যে আমরা পুরো ব্যক্তির পরিবর্তন না, আমরা সিস্টেমের পরিবর্তন চাই। তো আপনি তো তার এই উপর যে লেখাটা কি? আকাঙ্ক্ষা, এই যে বড় যে একটি স্বপ্ন, এটিকে আপনি এটিকে আপনি বলছেন যে এটি মানে তারা ছাত্ররা পারবে কিনা? কারণ আমরা তো তাদের একটা সংগঠিত শক্তি দেখছি, এক ধরনের রাজনৈতিক উত্থান দেখছি। ফলে তারা এই শক্তি কাজে লাগিয়ে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায়, বাংলাদেশের সরকার ব্যবস্থায় প্রভাব খাটিয়ে এর একটা আমূল পরিবর্তন বা রূপান্তরের পথে দেশকে নিয়ে যেতে পারবে কিনা। কোনো কিছু এটা সম্ভব হবে না। এটা ডিপেন্ড শোনেন, অর্থাৎ ৬৯ গণঅভ্যুত্থানের সেই সময় আমরা বলেছি যে বিশাল পরিবর্তন। ৭১ মুক্তিযুদ্ধের পরে বলেছি আমরা বাংলাদেশ স্বাধীন করলাম। এবং আপনি জানেন যে ৭৫ আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে কিন্তু আমরা বলেছি যে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এবং মুক্তিযুদ্ধ জিয়াউর রহমানকে যখন খুন করা হয় তারপরে বলা হয়েছে একটা পক্ষ বলেছে যে বাংলাদেশ স্বাধীন হলো আজ। এবং আপনি ৯৬ সালে যখন আওয়ামী লীগ বিএনপিকে ক্ষমতাচ্যুত করে তখন একটা শ্রেণী বলেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ। এবং আমরা যখন 90 তে যখন এরশাদ বিরোধী মুভমেন্ট করেছি এবং এরশাদকে পতন করেছি তখন আমরা বলেছি অ্যাসপিরেশন এই ধরনের এই ছাত্রদের মধ্যে অ্যাসপিরেশন আমাদের মধ্যে ছিল যে বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো। আমার মনে আছে এখনো ডাক্তার কামাল হোসেন স্যারের আমি আমার হাত ধরে বললো দেখো দেখো তোমরা তো ৬৯ দেখো নাই, এটা দেখো। আমরা বলেছি বিশাল, এবং ওখানে কিন্তু বিশাল অ্যাসপিরেশন আমাদের আমাদের ছিল, আমাদের ছাত্র সমাজের ছিল, আমাদের জনগণের ছিল। কিন্তু কই একই অবস্থা চলে আসছে, তাই না? এবং আবার ২০২০ সালে আমরা কতবার স্বাধীন করব? একটি দেশকে আমরা কতবার স্বাধীন করব? এটা তো হয় না। না, সুতরাং যতবার সিস্টেম অর্থাৎ বাধা আসবে, যতবার না, ব্যাপার হচ্ছে কি যে স্বৈরতন্ত্র আসবে, পরিবর্তনগুলো ততবার তো স্বাধীন ব্যাপার হচ্ছে করতে হবে। এটি তো স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে সাধারণ জনগণ সেখানে পার্টিসিপেট করবে এবং বারবার জনগণ প্রতারিত হবে। এবং আমার কাছে মনে হয় যে ৯০ তে আমরা গণঅভ্যুত্থান করেছি, আমরা যেমন প্রতারিত হয়েছি, আপনি জানেন যে ৯০ থেকে ২০২৪ পর্যন্ত কিন্তু আমরা প্রতারিত হয়েছি এবং দেশ একটা শৃঙ্খলিত হয়েছে। লুটেরা অর্থনীতির একটা দুর্দণ্ড প্রতাপ এখানে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমরা সেই ব্যবস্থাকে উচ্ছেদ করেছি, কিন্তু সাধারণ মানুষ মুক্তি পায়নি। এবং ২০২৪ সালে যে গণঅভ্যুত্থান এবং অ্যাসপিরেশনের সৃষ্টি হলো, এটিও প্রতারিত হবে। কেন আপনি আমলাতন্ত্রের পরিবর্তন করতে হবে, স্ট্রাকচারের পরিবর্তন করতে ইম্পসিবল, পারবেন না। ইকোনমি লুটেরা অর্থনীতির যে মার্কেন্টাইল ইকোনমির যে দৌরাত্ম্য এটা আছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ইম্পেরিয়ালিজমের যে হেজিমনি এখানে আছে, প্রভাব যেখানে আছে, আপনি কোনোভাবেই এটা পরিবর্তন করতে পারবেন না। যখন আপনি ক্ষমতা ইন করবেন না, ছাত্ররা তো ডিমি থাকে, ইউটোপিয়ান থাকে, আমিও ছিলাম। তখন এই জিনিসগুলো পরিবর্তন করা সম্ভব না। এই পরিবর্তন করা একমাত্র সম্ভব বিপ্লবের ভিতর দিয়ে, বিপ্লবী পরিবর্তনের ভিতর দিয়ে, বিশাল সেলিম ভাই, পরিবর্তন, আমরা তো কনসেপ্টিভ পরিবর্তনের সঙ্গে। কিছু তারা ছাড়া পরিবর্তন সম্ভব না। কিছু পরিবর্তন তো আদতে আমরা কিছুটা লক্ষ্য করছি যে এটিকে আপনি কিভাবে দেখেন যে এই যে বিরোধী দলকে দমিয়ে রাখা হতো, বলা হচ্ছিল, তাদের নেতাদের গ্রেপ্তার করা হয়েছিল, তাদেরকে ছেড়ে দেওয়া হলো, তাদের ভাষায় বা বিএনপি দাবি করছে এইটুকুই বেগম জিয়ার মুক্তি, কিন্তু এইটুকুই বেগম হবে। জিয়া মুক্তি পেলেন আগেও যেমন বিভিন্ন। হয়েছে, শোনেন আমি হ্যাঁ, বলি, তো আগেও এটিকে যেমন হয়েছে, এটিকে আপনি গণতন্ত্রের জন্য শুভ মনে করেন কিনা? মানে আপনি না না, ব্যাপার হচ্ছে যে আগেও যেমন হয়েছে রেজিম, একটা এক্সট্রিম রেজিম যেমন আগেও ছিল, আমরা এরশাদ মানে মুক্ত করেছিলাম, আবার সেই ফর্মে চলে গেছিল খালেদা জিয়া, আবার সেই ফর্মে চলে গিয়েছিল আওয়ামী লীগ, আবার বিএনপিকে হটিয়ে আবার একই ফর্মে চলে গিয়েছে আওয়ামী লীগ। সুতরাং এই বারবার পরিবর্তনগুলো হচ্ছে। আসলে সোসাইটির অভ্যন্তরীণ পরিবর্তনগুলো ছাড়া, কার্যকরণের পরিবর্তন ছাড়া, স্ট্রাকচারাল পরিবর্তন ছাড়া, নীতিগত পরিবর্তন ছাড়া, দার্শনিক পরিবর্তন ছাড়া এগুলো আপনার একটি স্লোগান হিসেবেই বিবেচিত হবে। আমি ছাত্রদের সম্মান জানাই এই কারণে যে তাদের একটা ধারণা আছে, অর্থাৎ তারা একটা স্বপ্নের ভিতরে আছে, যে স্বপ্ন আমাদের 90 ছিল, তারা একটা স্বপ্নের ভিতরে আছে। দেখুন যখন একটি সরকার প্রতিষ্ঠা হবে তখন সেই একই আমলাতন্ত্র, একই ব্যবসায়ী, একই লুটেরা পুঁজি, একই মার্কেন্টাইল পুঁজি, একই ব্যক্তি, একই মধ্যস্বত্বভোগী, একই সমাজ, এই সবগুলোই আসলে আমি যেটা বলতে চাইছি যে সামাজিক পরিবর্তন যদি করতে হয়, সেই পরিবর্তনটা হচ্ছে কালচারাল রেভলিউশন ভিতর দিয়ে করতে হয়, অর্থাৎ জি, সংস্কৃতির পরিবর্তন রেভলিউশনের ভিত্তিতে করতে হয়, মানুষের মনোজগতিক পরিবর্তনের ভিত্তিতে করতে হয় এবং সোসাইটি স্ট্রাকচার ফুল চেঞ্জের ভিতর দিয়ে আহ, করতে হয়। নাহলে এগুলো আমরা করেছি, দেখেছি একইভাবে মুক্তিযুদ্ধে একটা বাংলাদেশ সংগঠিত হয়েছিল কি ভিত্তিতে, যে সাম্যর ভিত্তিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আমরা গণতন্ত্র আনবো,
আমরা সাম্য সমাজ প্রতিষ্ঠা করব। এবং 1971 সালের চেয়ে বড় মুক্তিযুদ্ধ তো আর কখনো হয়নি, যেখানে ব্লাড পৃথিবী রক্ত শহীদ তার জীবন দিয়েছে, তাই না? সে কি তারপরে আমরা কি পেলাম এখানে? এখানে সে একটি শ্রেণীর সেই একটি লুটেরা উচ্ছিষ্ট পুঁজির একটি শ্রেণীর আমরা বিকাশ এখানে লক্ষ্য করি। সুতরাং আপনি দেখেন যে ছাত্ররা না, কালকে যে তাই বলি ঘটনাটা। তো মুক্তিযুদ্ধ মূল্যহীন হয়ে যায়নি, বা মুক্তিযুদ্ধ যে কার্যকর হয়নি সেটি কি আমরা বলবো? আমরা তো একটা স্বাধীন দেশ না, পেয়েছি, আমরা কার্যকর হয়নি। সংবিধান পেয়েছি, নিজেদের মুক্তিযুদ্ধের নিজেদের একটি একটি রাষ্ট্র ব্যবস্থা পেয়েছি, সরকার পেয়েছি, কিন্তু নানা সংকট হয়তো পরবর্তীতে হয়েছে। তো এবার আন্দোলনে আমরা দেখেছি যে জন আকাঙ্ক্ষা নানা দিক থেকে যুক্ত হয়েছে। বলা হচ্ছে আমরা এটিকে দ্বিতীয়, কেউ কেউ বলছেন যে দ্বিতীয় স্বাধীনতা, কেউ বলছেন যে নতুন বাংলাদেশের পথে যাত্রা, কেউ বলছেন যে রূপান্তরের বাংলাদেশ। নানা রকম অভিহিত করছেন এই আন্দোলনকে বা এই অ্যাচিভমেন্টকে। এবং আমরা কিছু মানুষের মধ্যে আশাবাদ যে জাগ্রত হচ্ছে, সেটিকে সেলিব্রেশন আমরা দেখছি। আপনি নিজেও বলেছেন যে 71 তো বড়, এর চেয়ে বড় রাজনৈতিক সংগ্রাম তো আর হয়নি, কিন্তু বা বিভিন্ন সময় বাংলা কেবল সংগ্রামই করেছে, কিন্তু তার যে সংগ্রামের ফসল ঘরে তুলতে পারেনি, আপনি তো বলছেন। একটু ঠিক আছে, তাতে কি আপনি খুব বেশি পেসিমিস্ট হয়ে গেলেন কিনা, মানে একটু নেতিবাচক না, না, মানে না, না, না। আশাহীন? আমি পেসিমিস্টিক না, আমি একজন মার্কসিস্ট মানুষ। আমি পেসিমিস্টিক একদমই না। এবং প্রতিটি পরিবর্তনের সময় অতীতে যতগুলো পরিবর্তন হয়েছে মানুষের ভিতরে এই অ্যাসপিরেশন গুলো ছিল। কিন্তু একটা পরিবর্তনও মানুষের আকাঙ্ক্ষাকে পরিবর্তন করতে পারেনি। আপনি ছাত্রদের কোনো উপরে রূপরেখা দেখেছেন? তার রাষ্ট্রের না, তারা সংস্কারের বলছে যে তারা বলছে রাষ্ট্র সংস্কার ইম্পসিবল, করা হবে, এবং সেখানে ইম্পসিবল, তারা সংবিধান ইম্পসিবল। এখানে পরিবর্তনের কথা বলছেন, যে কোনো একক ব্যক্তির যে একচ্ছত্র ক্ষমতা আমাদের সংবিধানে যেটা দেয়া আছে সেটি থাকবে না, এবং সেখানে নানা শ্রেণী পেশার মানুষের তার যে প্রতিনিধিত্ব, তাদের যে স্বার্থ, তাদের কণ্ঠস্বর সেটা নিশ্চিত করা হবে। আমাদের গণতান্ত্রিক মূল্যবোধকে বিনির্মাণ করা হবে, বলা হচ্ছে মানবাধিকারকে সমুন্নত রাখা হবে, বাক স্বাধীনতার কথা বলা হচ্ছে, যে বাক স্বাধীনতা আমাদের পর্যস্ত হয়েছিল সেটিকে মানুষ যেন কথা বলতে পারে, মানুষের মর্যাদা, নানা নানা রকম আমরা শব্দবন্ধ দেখছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে বড় একটা সম্মিলিত শক্তি, এই শক্তি কেন আপনি নিরাশ হচ্ছেন যে এই শক্তি আসলে একটি পজিটিভ ধারায় দেশকে নিয়ে যেতে পারবে না? আপনি মানে আসলে সংকটটি কোথায়? আমরা একটু দেখছি যে প্রচলিত রাজনীতিকে ছাত্ররা কিন্তু খুব বেশি অ্যাকসেপ্ট করছে না। তারা বলছেন যে এই যে তাদের আন্দোলনের ফসল যদি কোন একটি দল ঘরে তুলতে চায়, সেটি তাদেরকে দেওয়া হবে না। তারা কেবল দলের পরিবর্তন নয়, ব্যক্তির পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তনের কথাই আবারও আমি বলছি, তারা এটি বলছেন। তো যাই হোক, আমি একটু আসতে চাই সাম্প্রতিক একেবারেই পরিস্থিতির দিকে, যে আমরা যে দেখলাম যে শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে, বিশেষ করে গতকাল রাতে এবং আজকেও সারা দেশে নানা রকম নাশকতা, সন্ত্রাসের ঘটনা ঘটেছে। আমরা এই ছাত্র নেতৃবৃন্দকে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে আমরা নিবৃত থাকার জন্য আহ্বান শুনছি এসব ঘটনা থেকে, কিন্তু তারপরেও এটি যাচ্ছে না। গতদিন আমরা দেখেছি কিন্তু সামষ্টিক মনস্তত্ত্বের একটি জায়গা উল্লেখ করতে চাই, যে গণভবনে আমাদের জনতা প্রবেশ করলো, বিজয়ী জনতা, এবং তারা দেখলাম যে সেখানে তারা উল্লাস করছে। তাদের অনেকেই গণভবনে নানা রকম যে উপকরণ, উপাদান, নানা রকম দ্রব্য, একেবারে হাঁস মুরগি হতে শুরু করে ইলেকট্রনিক সামগ্রী, ফসলের ক্ষেত, এটি তারা নিয়ে গেল। তো এটিকে আপনি কিভাবে দেখছেন? অনেকে বলছেন যে তারা একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। এই যে লুটেরা শ্রেণী, আপনি যেটা বলছেন যে ক্ষমতা লুটেরা শ্রেণী আছে, তারা লুট করে করে সবকিছু তারা সঞ্চিত করেছে, নিজের জন্য করেছে, তার একটি প্রকাশ যে তারা এটা তাদের ভাগটা, তাদের ন্যায্য হিস্সাটা তারা বুঝে নিতে চায়, এরকম একটি মনোভাব ব্যক্ত করছেন, এটার ব্যাখ্যা দিচ্ছেন। আপনি এটা কিভাবে মনে করেন? কালকে আমরা গণভবনে দেখেছি, এবং অন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমাদের সংসদ ভবনের ছাত্ররা সেখানে ঢুকেছে, সেখানে আমরা কাউকে কেউ দেখেছি তারা বসে ধূমপান করছেন, উল্লাস প্রকাশ করছেন। তো এটি এটিকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, যে এটি আসলে বর্তমান ব্যবস্থার প্রতি তাদের একটা ঘৃণা, একটা অসন্তোষের বহিঃপ্রকাশ, নাকি অন্য কোনো মনস্তাত্ত্বিক না, বর্ণনা আপনার বিষয়টা হচ্ছে দৃষ্টিতে আছে? আপনি ঠিকই বলেছেন যে মানুষের যে এক্সপ্লটেশন, সমাজের যে নিবর্তন এবং এই চলমান যে প্রক্রিয়া, এটি কিন্তু ক্ষোভ, বারবার এই ক্ষোভ কিন্তু প্রকাশিত হয়েছে। 69 হয়েছে, 71 হয়েছে, 75 হয়েছে, 96 হয়েছে, 2001 হয়েছে, 2006 হয়েছে, এবং সর্বশেষ 2024 হলো। এটা কিন্তু অর্থাৎ চলছে এই ক্ষোভ প্রকাশের বিষয় দিয়ে। কিন্তু আপনি বলতে পারেন যে কেন নিবৃত হচ্ছে না? মানুষের ভিতরে কিন্তু ক্ষোভ আছে, অ্যাসপিরেশন আছে, যে পরিবর্তন আকাঙ্ক্ষা কিন্তু আছে মানুষের ভিতরে। কিন্তু সেই পরিবর্তনগুলো কিন্তু যখনই হতাশ হচ্ছে জনগণ, যে পরিবর্তনগুলো সে একই ফর্মে আবার চলছে, একই ধারায় যখন চলছে, তখন জনগণ হতাশ হচ্ছে, এবং তখন আবার তার পরবর্তী পরিবর্তনের জন্য অপেক্ষা করছে, তখন আবার সে পার্টিসিপেট করছে। অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে যে সমাজের একটি পরিবর্তনের জন্য কিন্তু মানুষ সব সময় কিন্তু আকাঙ্ক্ষা করছে।
এবং গতকাল যে ঘটনাগুলো ঘটেছে এর অর্থ এই নয় যে অতীতে ঘটেনি এটি, এবং ভবিষ্যতে যে ঘটবে না তা নয়। এবং আমাদের যে বৈষম্যবিধি ছাত্র সমাজ যে অর্থাৎ যে সাবজেক্টিভ কন্ডিশনের হিসেবে কাজ করেছে, এর অর্থ এই নয় যে সমাজের সমস্ত বৈষম্য ক্ষোভ নিরসন করতে পারবে, এটি আমার কাছে মনে হয় না। কারণ সামাজিক যে পরিবর্তনের যে বিষয়গুলো আছে, যে ইন্ডিকেটর গুলো আছে, সেই পরিবর্তনের ধারাগুলো, যে আপনি দুর্নীতিবিদে বিচার করবেন, কিন্তু দুর্নীতি কমাতে পারবেন, যে আমাদের স্ট্রাকচারাল যে সিস্টেমটা, কেরানি সিস্টেমটা, সেখানে আপনার একটা কাজ করতে গেলে আপনার 200 টাকা দিতে হবে কেরানিকে, এদিকে পরিবর্তন করতে পারবেন? অসম্ভব একটি ব্যাপার আছে। না, আমরা আপনি আমরা মজুদদারি যে কাউকে এটি কাউকে মজুদদারি মজুদদারি যে কাউকে আমরা প্রথা আছে, টাকা দিব না, আমরা টাকা নিতে দিব না, এই যে নো প্রত্যেকটা নো 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 বলছে নো যে নো, আপনি নিজেই সেটি দেবেন, ওই যে ইম্পসিবল। শোনেন, এটি অসম্ভব ব্যাপার। আপনি মজুদদারি সিস্টেম, মধ্যস্বত্বভোগী, এটিকে আপনি বিরক্ত পড়বেন? ছাত্ররা পারতো যদি সামাজিক বিপ্লব করতো, রেভলিউশন করতো, মার্কসিস্ট বিপ্লব যদি এখানে করতো, তাহলে সম্ভব। কিন্তু প্রচলিত ব্যবস্থার ভিতরে এটি একটি ইউটোপিয়ান কনসেপ্ট, কখনোই সম্ভব হবে না। আপনি দেখতে পাবেন। আর গতকালের যে পরিবর্তনের কথা আপনি বললেন যে ব্যাপক পরিবর্তন হয়েছে, আপনি দেখুন যে, আপনি জানেন যে যখন সোভিয়েত বিপ্লব হয়েছিল, রাশিয়ান বিপ্লব হয়েছিল, তখন 2,500 ক্যাডার ছিল, আচ্ছা লেনিনের ক্যাডার ছিল, তাই না? এবং তারা কিন্তু এক একটা ক্যাডার কিন্তু এক একটা অর্থাৎ ব্যবস্থাকে কিন্তু নিয়ন্ত্রণ করেছে। কালকে যে ঘটনাগুলো ঘটলো, থানা লুট, অস্ত্র লুট, বিভিন্ন বাড়িতে যে ধর্ষণ পর্যন্ত হয়েছে, যে লুণ্ঠন কার্যক্রম হয়েছে, তাদের প্রস্তুতিটা কি ছিল? তারা যে এই পরিবর্তনের কথা বলেছে, তাদের আমি বলবো যে তাদের এই পরিবর্তনের প্রস্তুতিটা কি ছিল? একটা নিরীহ মানুষের ঘর যখন লুট হলো, একটা থানা যখন পুলিশদের, অর্থাৎ গতকালকে তো আর স্বৈরাচার চলে গেছে, যখন তাদের অগ্নিদগ্ধ করা হলো, আপনার এই স্ট্রাকচার, এই রাষ্ট্রীয় ব্যবস্থার ভিত্তিতে আপনাকে সেটা চালাতে হবে। তখন এই রেসপন্সিবিলিটি, হু উইল টেক রেসপন্সিবিলিটি? আপনি বলতে পারেন যে ক্ষোভ, হ্যাঁ, ক্ষোভ ছিল বলেই তো তারা পালিয়ে গেছে স্বৈরাচার। কিন্তু আপনার সে প্রস্তুতি কি ছিল যে একটি মানুষ, অর্থাৎ প্রচলিত রাষ্ট্রের ব্যবস্থাকে একখণ্ডে রেখে আপনি মানুষকে স্বস্তি প্রদান করবেন, সে প্রস্তুতি কি ছিল? আপনি জানেন না যে কি পরিমাণ একটি ন্যায্যতাকে প্রতিষ্ঠা করবার জন্য গত দুদিন ধরে যে পরিমাণ সারা বাংলাদেশে যে পরিমাণ অন্যায্যতা প্রতিষ্ঠিত হয়েছে, যে পরিমাণ ঘটনা ঘটেছে, তা আনপ্রেসিডেন্টেড, যে পরিমাণ সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আনপ্রেসিডেন্টেড হয়েছে। এটি যদি তাদের স্টাডির ভিতরে থাকতো, রিসার্চের ভিতরে থাকতো, একটি ঘটনা তারা ঘটতো না। সেই প্রস্তুতি যদি থাকতো, তার একটি ঘটনা ঘটতো না। আমি আজকেও শুনেছি যে বিভিন্ন জায়গায়, অর্থাৎ রাতে রাতে বিভিন্ন দুর্বৃত্তরা, যে আমি পলিটিক্যাল লোক বলবো না, যে অর্থাৎ অসংখ্য বাজে বাজে ঘটনা ঘটেছে, আমি সেগুলো উচ্চারণ করতে চাই না। তাদের প্রস্তুতি কি ছিল তাহলে? অর্থাৎ আপনি একটা পরিবর্তন ঘটিয়ে সেই পরিবর্তনের ধারাকে আপনি সামাল দিতে পারলেন না। তাহলে আপনার নেতৃত্বটা কোথায় থাকলো? আপনার নেতৃত্বটা, আপনার তো সেই প্রস্তুতি ছিল। আপনি বলতে পারেন পুলিশকে, আপনি পুলিশকে তো আপনি অর্থাৎ প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার যে পুলিশ, যখন পরিবর্তন স্বৈরাচার চলে গেল, তখন আবার পুলিশকে রাখা উচিত ছিল যে আমার নাগরিকের নিরাপত্তা দাও। সেটি কোথায়? আপনার সেনাবাহিনী কোথায় ছিল? তারা কি কাজ করতে পেরেছে? থানাগুলো তারা তো আক্রমণের শিকার হয়েছে, পুলিশ তারা পর্যস্ত হয়েছে। হ্যাঁ, তাহলে কেন আপনি ধ্বংস সাধন করলেন? কেন সাধারণ নাগরিককে আপনি অনিশ্চিত জীবন যাপনের ভিতরে ফেলে দিলেন? আপনি কেন? এই দায়িত্বটা কে নিবে? না, তারা বলছে যে এটি এটি তাদের আন্দোলনের সাথে যারা আছেন তাদের কাজ নয়, এবং তারা আহ্বান জানিয়েছেন। আপনি যখন একটি রেভলিউশন করবেন সোসাইটিতে, ইট ইজ এ রেসপন্সিবিলিটি, ইট ইজ ইউর ফ্রেমওয়ার্ক, হাউ টু কন্টেন দিস থিং, হাউ টু আমি আপনার শব্দ ঠিক শুনতে পাচ্ছি না, আমি জানি না আপনি সেলিম ভাই, একটু দুঃখ প্রকাশ করছি, আপনাকে আমি শুনতে পাচ্ছি না। আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, একটু বলবেন। আপনি একে শুনতে পাচ্ছি না আমি। আমাকে শুনতে পাচ্ছেন আপনি? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি না। জি সেলিম ভাই, আমি শুনতে পাইনি। আপনি একটু মিউট হয়েছিল। হ্যাঁ, মিউট হয়েছিল। আপনি শেষ যে কথাগুলো বলছিলেন, যেটি দায়, তারা বলছেন যে এটি যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, যারা এই বিজয়কে ছিনতাই করে নিতে চায়, তারা করছে এটি। এবং অনেক ক্ষেত্রে বলছে যে আগে যারা শাসক ছিলেন তাদের উত্তরাধিকাররা করছে, তাদেরকে ম্লান করবার জন্য।
আপনি এখানে কোনো থানায় কোনো পুলিশ নেই, আপনি কল করে পাওয়া যাচ্ছে না পুলিশকে। আপনি রেভলিউশন করেছেন, আপনার বাহিনী কই? আপনার ডাক দিলে আপনাকে পাচ্ছেন এখন। কারা করছে নাকি এগুলা? এগুলো বললে কিন্তু হবে তারা না। তো কারা করছে তারা এগুলা? তো ছাত্র, তারা আন্দোলন ডাক দিয়েছে, সংগঠিত করেছে, কিন্তু এটি তো আমাদের হ্যাঁ, যে এখানেই বিষয়টা। সেনাপ্রধান, ওইদিকে জি আমি আমি সেনাপ্রধান তিনি শোনেন, তাদের তিনি তিনি তারুণ্যের দায়িত্ব না নিয়েছিলেন। সেনা তো ইউ ফরগেট সেনাপ্রধান। ইউ ইউ ফরগেট পুলিশ প্রধান। কিন্তু আপনি যখন সোসাইটিতে একটা বিপ্লব করলেন, সেই বিপ্লবের পরিস্থিতিটা কি ছিল আপনার? যে আপনি যখন একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা যখন উচ্ছেদ হবে, তখন সাধারণ মানুষের জীবন জীবনকে নিশ্চিত করার জন্য, সিকিউর করার জন্য আপনি কি করে এতে একটা আউটলাইন থাকা দরকার ছিল আপনার। সেটা কোথায় ছিল আপনার? আপনি পার পাবেন না যে এরা করেছে কই? আপনার লোকগুলো কই? কোথায় ছিল? আপনি কেন why did you inactive the whole police প্রশাসন structure কে আপনি inactive করে দিলেন? কোথায় আপনার সেনাবাহিনী যারা চক্কর দেওয়ার কথা যেটা আপনি বাধ্য করতেন যে আমার নাগরিক যারা আছে তাদের সিকিউর করার জন্য আপনি মুভ করেন কই? সেটা কোথায় ছিল? আপনি আতঙ্কিত রাত কাটিয়েছে সমস্ত নাগরিকরা। আপনি জানেন এই ব্যাপারে আমি বলতে চাই না যে কি ঘটনাগুলো ঘটেছে। একটি ন্যায্য থেকে প্রতিষ্ঠা করার জন্য হাজার, হাজার অন্যায্য ব্যবস্থা আপনি প্রতিষ্ঠা করেছেন আপনি। এটা হতে জি, পারে না এটা। একটি ইটস শাসন নট এ ব্যবস্থা থেকে রেভলিউশন। আরেকটি শাসন ব্যবস্থা বা একটি সরকার থেকে আরেকটি সরকারের উত্তরণের সময় এই ধরনের নো, 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 ঘটনা নো। তারা ঘটতেই পারে দাবি বলে করছে অনেকে এটি প্রচার নো, করছেন, নো। বলছেন যে আপনি সেটি বলছেন স্বাভাবিক যে বলে। নো, সেলিম ভাই, নো, নো। আপনাকে আমরা পুরোটা দেখতে পাচ্ছি না। আপনি যদি সামনে বডিলি যদি একটু ক্যামেরার সামনে আসি বসেন, অথবা একটু, জি এখন বলুন। আপনি বলেন শোনেন, আপনি বলছেন যে একটি ব্যবস্থা কাঠামো রূপান্তরের পরে আমি সেখানেই বলছি যে একটি নরমাল পরিবার যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন নরমাল পরিবার কি রাজনীতি করে? একটি দোকানদার যখন দোকান লুট হয় তখন সে কি রাজনীতি করে? আপনি কি বিষয়ে আপনি রেভলিউশন তো একটা টোটালিটির বিষয় আছে এখানে কিন্তু। একটা টোটাল একটা কনসেপ্ট, টোটাল একটা ফায়ারওয়ার্কের ব্যাপার, টোটাল একটা 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 আ মানে অর্থাৎ আপনাকে একটা ফ্রেমওয়ার্কের ভিতরে নিয়ে আসতে হবে যে অর্থাৎ এইটা হলে কি হবে, এইটা হলে কি এইগুলা। আমি আপনি একটি অটোক্রেটিক গভর্নমেন্টকে আপনি অর্থাৎ সরিয়ে দিয়েছেন। কিন্তু এই সরার ফলে আপনার ভেস্টিজ গ্রুপ না, আপনার নরমাল নাগরিককে সেনাবাহিনী কি দায়িত্ব নেয়নি? মানে না সেনাবাহিনীর এই আমি শৃঙ্খলা রক্ষা করার সেনাবাহিনীর দায়িত্ব কথা ছিল বলছি না, না। বা পুলিশের? বিপ্লব করেছেন আপনি। আপনি বিপ্লবটি করেছেন আপনি। দায়িত্বটি আপনার। পুলিশ কিভাবে কাজে লাগবে আপনার ডাইরেক্টিভস এ চলবে। ছাত্ররা ডাইরেক্টিভ দেয় নাই। নয়টা ডাইরেক্টিভ দেয় না, নানা রকম ডাইরেক্টিভ দেয় নাই। ছাত্ররা কেন ডাইরেক্টিভ দিল না সেনাবাহিনীকে? যদি তাদের অর্থাৎ তারা যদি দাবি করে থাকে এই বিপ্লবটা তারা ঘটিয়েছে। Why they don't give জি, the directives to the army? Why did they give the directives to the police? কেন? কেন দেয় নাই? জি, জি, যে আমার স্বাগতের নাগরিকের জীবন রক্ষা করতে হবে, এগুলো করতে কেন ডাইরেক্টিভ গুলো দেয়নি? শোনেন, আমি আজকে একটা কথা বলে রাখি। অর্থাৎ কোয়ালিটি চেঞ্জ আমি ছাত্রদেরকে সম্মান করি। কারণ আমিও ছাত্র ছিলাম। আমার অনেক ড্রিম ছিল। I have a lot of dreams in my student life, you know. কিন্তু অর্থাৎ আপনি জানেন যে যখন সবকিছু পরিবর্তন হতে থাকবে, তখন দেখবেন আবার একই এই যে উদাহরণগুলো আছে একই পাবে। অর্থাৎ হবে না, জি। কিছুই হবে না। আ হ্যাঁ? আপনি আমরা ক আ আম আ আমরা দেখছি যে এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের একটি প্রচেষ্টা চলছে। সেনাবাহিনী প্রধান তিনি এটি বলেছেন। রাষ্ট্রপতির কাছে তিনি আহ্বান জানিয়েছেন, এবং এটি অনতিবিলম্বে করবার জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলো থেকে আ নানা রকম প্রস্তাব বলা হয়েছে। নানা রকম প্রস্তাব নাম শুনছি আমরা। তো হ্যাঁ, নানা এখানে রকম যারা বিষয় আছে। আন্দোলনকারী শক্তি, এখন মনে করা হচ্ছে যে আসলে শেষ পর্যন্ত আন্দোলনকারী শক্তির যে ইচ্ছা, তাদের ইচ্ছা অনুযায়ী সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠিত নাও হতে পারে। কারণ রাজনৈতিক দলগুলো যে যার মতো করে তাদের যে পছন্দের ব্যক্তিদের নাম তারা হয়তো প্রতিষ্ঠা করতে চাইছেন। মানে একটু কথা যে রাজনৈতিক দলগুলো তো খুবই সংগঠিত, তাদের নানা রকম সাংগঠনিক কাঠামো রাইট। আছে, আমি মনে করি নেতাকর্মীরা আশরাফ আছে। আমি বুঝতে তো পেরেছি যে রাজনৈতিক সে কারণেই কি আসলে মানে এর কোনো আশঙ্কা আছে কিনা যে শেষ পর্যন্ত এই ছাত্রদের যে এখন আমরা কর্তৃত্ব দেখছি, তাদের যে একটা আধিপত্য দেখছি নীতি প্রণয়নের ক্ষেত্রে, বা সরকারের নামও তারা প্রস্তাব করতে চায়, এটি কতটা টিকবে বলে আপনি মনে করেন শেষ না পর্যন্ত? আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। যে এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টি গুলো কাজ করছে এটা তো একটা প্রক্রিয়া ভিত্তিক দিয়ে কাজ করছে তো। এদের মতামতের ভিত্তিতেই কিন্তু একটি সরকার প্রতিষ্ঠা হওয়া উচিত। আমি মনে করি। আর দ্বিতীয়ত যে ছাত্ররা যেহেতু রাজনৈতিক দল নয় এবং তারা একটা অর্গানাইজেশন নয়, তারা একটি অর্থাৎ সাবজেক্টিভ কন্ডিশন হিসেবে সোসাইটির একটি বিপ্লব ঘটিয়েছে। সুতরাং তাদের সেই প্রস্তুতি নেই। সুতরাং রাজনৈতিক দলগুলোকে বিষয়গুলিকে আমলে নেওয়া অবশ্যই প্রয়োজন আছে বলে মনে করি এবং তাদের মতামতের ভিত্তিতে
আমি আজকে ইউটিউবে যে কোথায় একটা দেখলাম যে 3 থেকে 6 বছরের ভিতর দিয়ে এই সরকার থাকবে। নো, 3 মান্থস, নট মোর দ্যান 3 মান্থস। আমরা ডেমোক্রেটিক গভর্নমেন্টের ভিতর দিয়ে আমরা থাকতে চাই। আর জানেন আপনি ট্রায়াল এরর ভিতর দিয়েই কিন্তু একটা ডেমোক্রেসি উন্নয়ন হয়। বাংলাদেশ কিন্তু আপনি ওয়েস্টার্ন ডেমোক্রেসি আশা করতে পারেন না। বাংলাদেশের মানুষের শিক্ষা, সংস্কৃতি, তার কালচার, এখানে ধর্মের ব্যাপক ডমিনেশন যেটা আপনি জানেন যে অন্ধত্ব, বিগটটি, এখানে ওই জি। ধরনের আর না, ডেমোক্রেসি হচ্ছে কিন্তু উন্নত কিন্তু সাংস্কৃতিক ব্যাপার। সেলিম ভাই, আপনি বলছেন যে তারা, আমরা জানি না আনুষ্ঠানিকভাবে তারা এখন ঘোষণা করেনি যে আসলে ছাত্রদের পক্ষ থেকে যে তাদের যে প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকার কতদিন ক্ষমতায় থাকবে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমরা একটা বক্তব্য শুনেছি যে অনতিবিলম্বে 3 মাসের মধ্যে বিএনপি বলছে নির্বাচন দিতে হবে, এবং জামাতের পক্ষ থেকে সে ধরনের বক্তব্য দেওয়া হয়েছে। কিন্তু এখানে যে লেভেল প্লেইং ফিল্ডের কথা আমরা বলেছি, একটা রাজনৈতিক সংস্কৃতি গণতান্ত্রিক একটি পরিবেশের কথা আমরা বলি, যে সেটি ফিরিয়ে আনার জন্য নানা রকম সংস্কারের প্রয়োজন আছে, নানা রকম রাজনৈতিক সিদ্ধান্ত বা উদ্যোগ বা বাস্তবায়নের ব্যাপার আছে। সেটি কি আসলে 3 মাসে কোন একটি সরকার করতে পারে, বা না, কি সেটি আমি সম্ভব আপনাকে কিনা? বলি যে দেখেন, আপনি বলেছেন যে বাংলাদেশকে আপনি ডেমোক্রেটিক স্টেট হিসেবে আপনি চান, যে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমি চান। আমাদের মুক্তিযুদ্ধের ঋণও ছিল যে গণতান্ত্রিক রাষ্ট্র। কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য যে মানুষকে প্রস্তুতি করার যে বিষয়টি আছে, মানুষকে তার শিক্ষা, তার সংস্কৃতিগত পরিবর্তনের যে প্রেক্ষাপট আছে, এটিকে আপনি গত 52 বছর করতে পেরেছেন? আপনি গতকালকের একটা দৃশ্য দেখেন যে এই একটা বদনাম মধ্যে লুট করছে। এর আগেও হয়েছে এর ধরনের ঘটনা। সুতরাং এই যে মানুষের যে উন্নত সংস্কৃতি, একটি উন্নত মানুষই কিন্তু গণতন্ত্রের জন্য উপজীব্য বিষয়। উন্নত মানুষ হবে, গণতন্ত্র ততই শক্তিশালী হবে। এখানে মানুষ, আপনি মানুষগুলো আপনি লক্ষ্য করেন এখানে যে আমাদের বাংলাদেশের মানুষদের একটা শিক্ষা, তার সংস্কৃতি, তার নানা বিষয় নিয়ে যে তারা তো এখনো একটি, আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে সাবহিউম্যান পর্যায়ে আছে। সুতরাং এদের দিয়ে একটি উন্নত, আপনি একটা ড্রিমি গণতন্ত্র আশা করবেন, এটা হবে না। এটি এটি কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ আমরা একটা প্রসেসের ভিতরে আছি। না, মানুষ এর যাই ভেতর হোক, দিয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ। সলিম ভাই, যে গণতন্ত্রের তো আসল কথা হচ্ছে জনমত, জনগণ যা চাইবে তাদের যে সার্বভৌমত্ব, তাদের ইচ্ছার সার্বভৌমত্ব, আকাঙ্ক্ষার সার্বভৌমত্ব হ্যালো, প্রতিফলন থাকবে। হ্যাঁ, তুমি গাড়ি পাঠিয়ে আসতে বলবো। ও, ফোন দিয়েছিলাম 10-12 বার, ধরে নাই, বুঝছো? ধরে। জি, আপনি আনমিউট করতে হবে। জি, জি, জি। জি। তো এখনো না, শুধু দেখুন যে আমাদের ছাত্রদের, আমি যখন ছাত্র ছিলাম আমাদের ড্রিম ছিল, আকাশ চুরির ড্রিম ছিল আমাদের। এই ছাত্রদের ড্রিম আকাশ চুরির ড্রিম, সন্দেহ নাই। এবং এটা একটা অত্যন্ত ভালো দিক যে অনেক স্বাপ্নিক থাকে ছাত্ররা। তাদের কোনো স্বার্থ থাকে না, তাদের লোভ জি, থাকে না, তার ন্যায়পরায়ণতার পক্ষে থেকে ছাত্ররা, তাই জি, না? সেলিম ভাই, আমারও আপনি যেটা ছিল। বলেছেন, এগুলো বলেছেন, আমরা একটু আলোচনা নিতে চাই যে যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হচ্ছে, যদি সংবিধানে একটি উপায় বের করবে, জন ইচ্ছার প্রতিফলন সেখানে ঘটানো হবে। কিন্তু আমরা দেখছি যে রাজনীতির কতগুলো পরিবর্তন ঘটছে। জামাতকে আমরা গত প্রায় 11 বছর, মানে 15 বছর আওয়ামী লীগ শাসনামলে খুব বেশি সক্রিয় হতে দেখিনি। এখন জামাতের, আমরা দেখলাম যে আওয়ামী লীগ শেষ দিকে এসে জামাতকে নিষিদ্ধ করলো। কি সেই জামাতকে সাথে সেনাপ্রধান কথা বলছেন, এবং তারা রাষ্ট্রপতির সাথে দেখা করছেন। রাজনীতিতে নিষিদ্ধ দল আমাদের রাজনীতিতে আসছে। তো এটিকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, যে যখন আইনগতভাবে বা নির্বাহী সিদ্ধান্তে রাষ্ট্র নিষিদ্ধ করা হয়, তারা রাজনীতি করতে পারে কিনা? নাকি এটি গণতন্ত্রের একটা সৌন্দর্যই বলবেন, যে আসলে একটা গণতন্ত্র অবারিত হয়ে গেছে, সবাই তো রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল, তারা আসতে পারে এখন এই নতুন প্রক্রিয়ার মধ্যে, সংস্কারের, এটা একটি সংস্কারের অংশ। কি মনে হয় আপনার? না দেখুন, একটা তো একটা তত্ত্বের ভিত্তিতেও তো গণতান্ত্রিক একটা ব্যবস্থা চলে। তবে উন্নত গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। রাষ্ট্রকে আপনি ওদের অনেক ডিবেট আছে আপনি জানেন, যে রাষ্ট্রকে আপনার অবশ্যই ধর্মের থেকে বিচ্ছিন্ন করতে হবে। ধর্ম হচ্ছে ব্যক্তিগত প্র্যাকটিসের অনুশীলনের জায়গা, শ্রদ্ধার জায়গা, ভালোবাসার জায়গা। আপনি সারা রাত নামাজ পড়েন, যখন ধর্মের সঙ্গে রাষ্ট্রকে একাকার করে ফেলেন, তখন সেখানে আপনি যে কাঙ্ক্ষিত গণতন্ত্রের কথা বলছেন আপনি, সেটা কোনোদিনও সৃষ্টি হবে না। এই জন্য ইসলামিক মুসলিম দেশগুলো কিন্তু ওই যে আপনি গণতন্ত্রের কথা বলেন, সেটা আসে না। অর্থাৎ আমাদের এখানে আমাদের ধর্ম শ্রেষ্ঠ, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ, আমাদের কোরআন শরীফ শ্রেষ্ঠ, সবকিছু শ্রেষ্ঠ। এত শ্রেষ্ঠের ভিতরে, শ্রেষ্ঠত্বের ভিতরে কিন্তু আমরা অন্য কারো কিন্তু আমরা অ্যাকুমুলেট করতে পারি না। সুতরাং অর্থাৎ মুসলিম অধ্যুষিত দেশের গণতন্ত্রের ডেফিনিশন
আর ওয়েস্টার্ন ডেমোক্রেসি যে ধারা, এদিকে দুই জিনিস। কিন্তু আপনি এই জিনিসগুলো না বুঝলে আপনি যদি ওয়েস্টার্ন ডেমোক্রেসির প্রত্যাশা করে থাকেন, তাহলে সেটা কখনোই হবে না। এই আসলে জানেন কি, থিওরিটিক্যাল বিষয়গুলো যদি আপনি ক্লিয়ার না থাকেন তাহলে হবে না। এই বিষয়গুলোকে আপনি পড়াশোনা করতে হবে, তাহলে আপনি একটা ড্রিম, আমি জানি ছাত্রদের ড্রিম অ্যাসপিরেশন, আমি সেলুট দেন ভেরি মাচ, অনেক ভালো। কিন্তু অর্থনৈতিক ব্যবস্থায়, অর্থাৎ মার্কেন্টাইল ইকোনমির ভিতর দেওয়াতে আপনি কি করতে পারবেন? কিছু দুর্নীতির বিচার করতে পারবেন, বিশাল কিছু প্রতিহিংসা সৃষ্টি করতে পারেন, অমক্ষ ধরনের যা যেটা ঘটছে। কারণ আমি এর বাইরে থেকে দেখছি না, গত 2 দিন ধরে যে ধরনের প্রতিহিংসা চলছে, সাধারণ মানুষ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর বাইরে অর্থাৎ সাধারণ মানুষের ধারণা হচ্ছে কি যে এই ধরনের ঘটনাগুলো ঘটবে, আপনি একটা ভেঞ্জেন্স দেবেন আপনি, এর বাইরে কিছু ঘটবে না। যদি আপনার বড় কিছু করবার থাকতো তাহলে আপনি এখানে স্টপ করে দিয়ে আপনি হোয়াই ডোন্ট ইউ গিভ দ্য ডাইরেক্টিভ, আপনি অন্য ডাইরেক্টিভ দিতে পারেন যে ট্যাক্স দেবেন না, এই ডাইরেক্টিভ দিতে পারলেন, তাহলে কেন আপনি পুলিশকে ডাইরেক্টিভ দিলেন না যে আপনি আমার নাগরিকের জীবন রক্ষা করবেন? কেন? হোয়াই ডোন্ট ইউ গিভ দ্য ডাইরেক্টিভস? আপনি কেন আমাদের সেনাবাহিনীকে ডাইরেক্টিভ দিলেন না যে আপনারা মুভ করেন আমার সাধারণ নাগরিক যেন ক্ষতিগ্রস্ত না হয়? আপনি তো বিভিন্ন ধরনের ডাইরেক্টিভ দিয়েছেন, তাহলে হোয়াই ডোন্ট ইউ ডাইরেক্টিভ আপনি বললে হবে? আর আমাদের সবচেয়ে না, তারা বলেছে যে তাদের অনুসারী যারা সাধারণ ছাত্রদের আমাদের যে হিন্দুদের মন্দির, তাদের আবাসনস্থল, ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিতে বলেছে, তারা যেন এই কাজে যুক্ত না হয়, সেজন্য তারা কথা বললে হবে না। আপনি শুধু হিন্দু মন্দিরকে প্রোটেকশন দিলে হবে না। আপনি এখানে ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, তার প্রতিষ্ঠান যখন ধ্বংস করা হচ্ছে, লুট করা হচ্ছে, সেটার ব্যাপারে কি করেছেন আপনি? আপনি তো আওয়ামী লীগের নানা নেতা কর্মীদের যে তাদের বসত বাড়ি, তাদের ব্যবসা প্রতিষ্ঠানের নানা রকম আমি যেটা বাড়ি দিলাম যে তাদেরকে ধ্বংস করে দেওয়া, বিরোধী দল ধ্বংস, কিন্তু সাধারণ পাবলিকের জিনিসগুলো যে ধ্বংসটা করা হলো, আপনাকে দায়িত্ব নিতে হবে না? আপনি কেন আপনি এই দায়িত্ব চালাতে পারবেন? আপনি যখন আপনি এই দায়িত্ব তো রাষ্ট্রের, তারা তো এখনো রাষ্ট্রের কোনো ফর্মাল কোনো আপনি পজিশনে যখন আসেনি। রেগুলেশন করেছেন, লোক, আপনি যখন রেগুলেশন করেছেন, আপনি রাষ্ট্রের সমস্ত নিয়ন্ত্রণ ক্ষমতা আপনি হাতে নিয়েছেন। আপনার ডাইরেক্টিভসে সরকার পরিবর্তন হচ্ছে, আপনার ডাইরেক্টিভসে অর্থাৎ স্বৈরতান্ত্রিক সরকার দেশ থেকে পালিয়ে যাচ্ছে, আপনার ডাইরেক্টিভসে সেনাবাহিনী বলছে ঠিক আছে আমরা আপনাদের সব বিচার করব, আপনার ডাইরেক্টিভসে পুলিশ চলছে, আপনার ডাইরেক্টিভসে প্রশাসন চলছে, যে তাই হওয়ার কথা, তাহলে কেন আপনি সাধারণ নাগরিকের জীবনকে আপনি নিশ্চিত আর নিরাপত্তার ভিতরে আসতে পারলেন না? আপনি রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র তো আপনি নিয়েছেন, তাদের আরো হয়তো সময়, মানে আরেকটু সময় দিতে চান কিনা, মানে সেটি তো না সময় দিবেন, সময়ের ভিতরে তো ঘটনা ঘটে গেছে, সময়ের ভিতরে ঘটনা ঘটে গেছে। আপনি জানেন না, আমি আমার কাছে যে সমস্ত খবর এসেছে, অসংখ্য ঘটনা ঘটেছে এখানে। এই খবরগুলোকে আমরা কি গণমাধ্যমে পাচ্ছি? আমাদের এখনকার যে গণমাধ্যম, আমরা কিন্তু গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেছি যে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে। এদের যে অর্জন, অর্থাৎ শুনুন, এদের যে অর্জন, আমি একটু বলি যে আমরা এটা, তাদের কিন্তু ছাত্রদের একটি দাবি যে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে, তাদের উপরে কোনো বাধা নিষেধ দেওয়া হবে না, এবং তারা স্বাধীন সংবাদ প্রচার, তাদের মন্তব্য বিশ্লেষণ এগুলো করতে পারবে। তো এই যে গত দুদিনের ঘটনার অনেকগুলো ঘটনা নাকি গণমাধ্যমে আসছে না, এরকম আমরা শুনছি। তো এটি আসলে এখন কারা নিয়ন্ত্রণ করছে গণমাধ্যম? কেন আসছে না বলে আপনি মনে করেন? আপনি গণমাধ্যমের একজন লোক। বেসিক্যালি এই যে একটা তারা একটা বিপ্লবী ঘটনা যে বাংলাদেশে ঘটলো, এর ভিতরে অনেক গণমাধ্যম কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, অনেক গণমাধ্যম কিন্তু বন্ধ করা দেওয়া হয়েছে। বন্ধ না করে তাদেরকে অবাধ ইনফরমেশন, আপনি যদি বলেই থাকেন যে গত রেজিমটা অর্থাৎ এক্সট্রিম রেজিম এবং তারা স্বৈরতান্ত্রিক ছিল, যদি আপনি বুঝেই থাকেন, তাহলে যে গণমাধ্যমগুলো এদের পক্ষে কাজ করেছে তাদেরকে আপনার পক্ষে কাজ করালেন না কেন? আপনি কেন সেগুলো বন্ধ করে দিলেন? কেন সেগুলো ধ্বংস সাধন করলেন? আপনি তাদেরকে কেন আপনি ডিস্ট্রাই করে দিলেন? আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু দিগন্ত টেলিভিশন বন্ধ করার একটা অভিযোগ ছিল, যে দিগন্ত টেলিভিশন সে একই তো কাজটি আপনি করলেন। সেই সমালোচনা করা হয়েছে। আরেকটি বড় পরিবর্তন করতে যাচ্ছেন। দিগন্ত টেলিভিশন যেন আওয়ামী লীগ সরকার যেমন বন্ধ করেছিল, আপনি তো এখানে 5-6 টেলিভিশন একই কাজে বন্ধ করলেন। তাহলে আপনি পরিবর্তনটা কোথায় আসলো? আপনি সেগুলোকে আপনার মতো করে পরিচালনা করতেন। আপনি শোনেন, প্রচলিত যে আপনার ওই যে আপনি যারা ক্ষমতায় থাকে তারা সবসময় মানুষকে বোকা মনে করে। যেমন গত রেজিম কিন্তু শেখ হাসিনা রেজিম কিন্তু মানুষকে কিন্তু বোকা মনে করতো, মানুষের উপর চাপিয়ে দিয়ে চেষ্টা করতো। হ্যাঁ, যে আমি এই সত্যটাই, বিষয়টা তা নয়, বিষয়টা তা নয়। আপনিও চেষ্টা যদি করে থাকেন যে এটি সত্য, এটি অমুক করেছে, এটা হবে না, মানুষের পারসেপশন ভেরি মাচ স্ট্রং পারসেপশন মানুষের। আরেকটা বিষয় একটু আলোচনা করতে চাই, যে আমরা দেখছি যে গত দিনে কতগুলো ঘটনায় যে আমাদের বিভিন্ন জায়গায় তো ভাঙচুর হয়েছে। আমরা
বিভিন্ন রকম ভাস্কর্য ভাঙচুর হতে দেখেছি। সেখানে বঙ্গবন্ধুর যে আবক্ষ মূর্তিগুলো বিভিন্ন জায়গায় ঢাকার যে গণভবনের সামনে যে বঙ্গবন্ধুর মূর্তি সেটি ভাঙা হয়েছে। শুধু বঙ্গবন্ধু না, শিল্পাচার্য জয়নুল আবেদিনের মূর্তি ভাঙা হয়েছে। ময়মনসিংহের শশী লজের যে মূর্তি ছিল সেই যে জমিদারি শাসন আমলের সামন্ততান্ত্রিক গিয়ে সেটিকে ভাঙা হয়েছে। তো এটিকে আপনি দুষ্কৃতিকারীর কাজ দেখছেন, নাকি এর পেছনে কোনো আইডিওলজি কাজ করেছে, সংগঠিত শক্তি কাজ করেছে বলে মনে করেন, নাকি এটি কোনো পরিবর্তনের কোনো সূচক বা আভাস দিচ্ছে? কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয় কি জানেন, যে যারা এই যে সমস্ত ছাত্ররা, যারা নেতা এখানে আছে, এই যে একটা ছাত্রের নাম দেখি, নেতা দেখি, ভিন্ন কথা আমি জানি না। তবে আপনি একটু সামনে এসে বলুন, আপনাকে আমরা আচ্ছা দূরে সেখানে দেখতে আপনি প্লিজ, এই ক্যামেরাটা একটু টিল ডাউন করে নিতে পারেন। স্ট্যাচুগুলোকে যে ভেঙে দেওয়া হলো, লাইব্রেরিকে জ্বালিয়ে দেওয়া হলো, অর্থাৎ এই যে 32 নম্বরকে ভস্মীভূত করে আমি করা হয়েছে। হ্যাঁ 32 নম্বর, আমি 32 নম্বরে বুঝি না, আমি 33 নম্বরে বুঝি না, আমি আগে বলেছি আমি মার্কসিস্ট। সেখানে আপনি বলুন যে এই যে একটি জাতির সংস্কৃতি কিন্তু নানা বৈচিত্র্যের ভিত্তিতে কিন্তু সৃষ্টি হয়, কখনোই অনয় হয় না, নানা বৈচিত্র্যের ভিত্তিতে একটি জাতির সংস্কৃতি রয়েছে। আপনি এই দিকে নানা রকম সংস্কৃতির যে দৃষ্টান্ত, আপনি একদিকে বলেছেন যে মত প্রকাশের স্বাধীনতা, আপনার আপনার অর্থাৎ আপনি বলতে চেয়েছেন যে তার ফ্রিডম এক্সপ্রেশন হয় বৌদ্ধবাদী বেশি। সমাজ, হ্যাঁ, বৌদ্ধবাদী সমাজের কথা বলেছেন। প্লুরাল সোসাইটির কথা বলেছেন। অথচ আমি একটা স্ট্যাচু আমি নির্মাণ করেছি কাশি, মানে এগুলো হয়? তাহলে আপনি বৈধবাদী কিভাবে ক্রিয়েট করবেন? আপনি কখনই পারবেন না। আপনি না, শুনেন সেটি এগুলা রাজনৈতিক পপুলার স্লোগান প্রতিহিংসা দিয়ে, থেকে এসেছে কিনা। পপুলার কমপ্লিটলি ইটস এ ভিন্ন। আমরা একটা স্প্যানিশ ট্র্যাজেডি ছিল, সেখানে ছিল হারিনিমো একটা ক্যারেক্টার ছিল, এবং যার কাজ ছিল ভেঞ্জেন্স ইজ মাইন, প্রতিশোধ, উন্মত্ততা। এটি তাই ছাড়া কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। ওই গুণগত যে প্যারাডিম চেঞ্জের কথা আপনি বলছেন, কোনো কিছু হবে না। এবং আমার মনে হয় ছাত্রদের, আরো আমার মনে হয় ছাত্র যারা নেতা এখানে আছে তাদেরকে আরো গভীরে যেতে হবে, আরো পড়াশোনা করতে হবে, আরো কনসিলার ওয়েতে কাজগুলো করতে হবে। তারা যদি কারো বুক, মানে অর্থাৎ তারা কোনো কারো যদি চিন্তা ভাবনা ধারণ করে থাকে, তাহলে তারা তাদের লক্ষ্যে কখনোই বুঝতে পারবে না। সেলিম ভাই, আমরা এবং আমি ছাত্রদেরকে সম্মান জানাই যে তারা একটা বড় ধরনের ঘটনা ঘটিয়েছে, অর্থাৎ সোসাইটির ভিতরে যে বড় ধরনের ক্ষোভ আছে, একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে যে মানুষের যে বারবার কিন্তু এটা আসছে, ৭১, ৭৫, ৬৯ আসছে, এবং আগামী দিনেও আসবে, এটা বলা যায় না। সুতরাং এই জন্য আমি সেলুট করি ছাত্রদেরকে, কিন্তু তাদেরকে আরো সুচিন্তিত ভাবে কাজ করা উচিত। আমি জানি না কতদূর পারবে কি, আমরা আলোচনার শেষের দিকে ছোট করে একটু জানতে চাই যে আমরা আওয়ামী লীগকে দেখেছি যে তারা তো একচ্ছত্র শাসন করেছে দীর্ঘ বছর। আসলে কি কারণে তাদের এই যে পরাজয় হলো, বা এই ধরনের তাদের যে কি বলে ট্রাজিক এক ধরনের আমরা পরিণতি দেখলাম, যে তারা তাসের ঘরের মতো ভেঙে পড়লো। আসলে আপনি যদি 3টি কারণ আপনাকে উল্লেখ করতে বলি, আপনি কোন 3টি কারণ বলবেন? অত্যন্তই সহজ কারণ। তাদের সীমাহীন দুর্নীতি, নেপোটিজম, স্বৈরতান্ত্রিক মানসিকতা, এবং তাদের যে আপনার রাষ্ট্রকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করার যে প্রবণতা, এখানেই কিন্তু এই ট্র্যাজেডি ঘটনাটি ঘটলো। অর্থাৎ সবকিছু চাপিয়ে দিতে চেয়েছে নিজস্ব ধারণাগুলোকে। অর্থাৎ এই যে যারা ছাত্র যেটা বলেছে যে এটা আমরা করিনি, এই ধরনের কিন্তু আওয়ামী লীগ কিন্তু এবার চাপিয়ে দিয়েছে, না 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 এটা না। আমি দেখেছি ওই যে নসলামের দ্বীপ এসে বলছে না না বিদ্যুৎ দাম বাড়বে না, কোনো ওই আমলে দেয় না। আরে বাবা, আমি তো ১০০ টাকা করে যদি বিদ্যুৎ ইউনিটে আমি তো কিনতে পারবো না। রাষ্ট্রের তো একটা অর্থাৎ আর জনকল্যাণমূলক সংস্থা হওয়ার কথা। সুতরাং এই যে আপনি চাপিয়ে দেওয়ার যে প্রবণতা, এই প্রবণতা থেকেই মানুষের ভিতরে ক্ষোভ থেকে এ ধরনের একটা বিস্ফোরণ ঘটেছে। আমার মনে হয় যে আমি আজকে বলে যাই আপনাকে, আমরা নতুন সকাল নতুন ভোট দেখতে চাই। কোনো কোয়ালিটি পরিবর্তন হবে না। আমরা গুণগত পরিবর্তন রাষ্ট্রের দেখতে চাই, এবং সেটি ভরসা রাখতে চাই। আপনি বলেছেন খুব বেশি আশাবাদী, আমিও চাই যে এটা বড় কিছু, কিন্তু এটা সুযোগ নাই। জি, কিন্তু সেদিকে আসলে আমরা যেতে পারি কিনা, সেটি নানা রকম চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জগুলো মাথায় রেখে হয়তো আমরা নতুন। আমি আরেকটা কথা বলি যে এই যে আমাদের দেখুন, আমাদের ডেমোক্রেসির ইতিহাস তো অত্যন্ত কম দিনে, আমাদের শিক্ষা সংস্কৃতি ডেমোক্রেসি অল্প দিনের ইতিহাস। তবে এটি প্রক্রিয়া, অর্থাৎ আমরা ৭১ থেকে যেটা শুরু করেছি,
একটি প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা আগাচ্ছি, হয়তো জি, 100 বছর 200 বছর পর হয়তো আমরা একটু ফাইন্যান্সিয়াল একটি গণতান্ত্রিক ডাটা জি। আসবো এবং মানে আরো প্রক্রিয়া শুরু 100-200 করবো। বছর আমাদের অপেক্ষা করতে হবে। আপনি হ্যাঁ, বলছেন আমার যে মনে হয় যে সেলিম তাছাড়া ভাই হবে আমাদের না। এই সার্বিক আন্দোলনের যে সরকার পতন ঘটলো এটিকে আপনি এক কথা যদি বলি যে আপনি ইতিবাচকভাবে দেখছেন নাকি নেতিবাচক দেখছেন? এর পরিণতিটা কি হতে পারে? ইতিবাচক পরিণতি আসতে পারে আমাদের জন্য, জনসমষ্টি এই জনগণের জন্য নাকি নেতিবাচক পরিণতি আসতে পারে? না, প্রথমত কি মনে ছাত্ররা করছেন? যে একটি এজেন্ডা নিয়ে এসেছিল একটি পরিবর্তন, সেই পরিবর্তনের একটা ফিলসফির টার্গেটটা অত্যন্ত ইতিবাচক, সন্দেহ নেই। কিন্তু তারা যদি এই ইতিবাচকের ধারণা রেখে, অর্থাৎ স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে তারা যে ধারাবাহিকতা রাখতে পারত, তাহলে আমি মনে করতাম অনেক ইতিবাচক বিষয়। কিন্তু তারা যেহেতু গত ২-৪ দিনে যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো সামান্যত নিয়ন্ত্রণ করতে পারেনি তারা, সেহেতু আমার কাছে মনে হয় না এটি বড় ধরনের ইতিবাচক ভবিষ্যৎ হবে বলে মনে হয়। আর আমার কাছে মনে হয় একটি ভেঞ্জেন্স, অর্থাৎ একটি প্রতিহিংসার দিকেই আবার দেশটি যাবে, যেটা যাওয়া উপযুক্ত না। তবে ছাত্রদের যে ইমোশনটা আছে, আমাদের ছাত্ররা আমাদেরই ছোট ভাই, তাই না? আমরা এই বয়সেরই ছিলাম। তবে তাদের যে ইমোশনটা আছে, আপনি দেখবেন তাদের ইমোশনটা ব্ল্যাকমেইলিং করা তাদের হবে। দেশপ্রেম, দেশকে ভালোবাসা, হ্যাঁ, তাদের মাটিকে ভালোবাসা, অত্যন্ত মানুষকে ভালোবাসা তারা ভালোবাসা দেশকে, এ তাদের প্রশ্নে ইমোশন কোনো আছে। সন্দেহ নেই তাদের। কিন্তু ইট উইল বি ব্ল্যাকমেইল। ওই আপনি দেখবেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড নানা রকম আ হেজিমনি চেপে বসবে। অর্থাৎ তাদের যে প্রচেষ্টা, তাদের ড্রিমটাকে আমি সম্মান করি। তাদের যে জি। অত্যন্ত লক্ষ্যটাকে নিঃসন্দেহে একটা জি, গ্র্যান্ড আমরা ধন্যবাদ ড্রিম তাদের। জানাচ্ছি সেলিম ভাই কোনো সন্দেহ আপনাকে। নেই। আমরা এটাকে বলছি জেনজির বিপ্লব বাংলাদেশে হলো। তারা নতুন ধারণা, নতুন প্রত্যয় নিয়ে বাংলাদেশে বাস্তবায়ন করবে। আমরা সেটাই চাই যে সেখানে সকল রাজনীতির গুণগত পরিবর্তন হবে। রাজনৈতিক দলগুলোর লক্ষ্য উদ্দেশ্যে পরিবর্তন আসবে। একটি গণতন্ত্রের একটি প্রকৃত গণতন্ত্রের একটি বহুত্ববাদী গণতান্ত্রিক আমরা বৈষম্যহীন সমাজ নির্মাণ করতে চাই। সেটি দেখতে চাই। সেই প্রত্যাশা রেখে আপনাকে আজকে সময় দিয়েছেন। আমাদের আরেকজন আলোচক উপস্থিত থাকবার কথা ছিল দর্শক আমাদের তিনি মোফাজ্জল করিম, তিনি থাকতে পারেননি। আপনাকে ধন্যবাদ জানিয়ে